এ কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজকের পর্বে আপনারা শুনবেন লেখক সুকান্ত দাসের একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, জলা পেতনির নজরে। গল্পের বিভিন্ন চরিত্রে প্রদীপ্তা, মধুরা, প্রত্যয় এবং আমি সুমিতেন্দ্র। হঠাৎ করে কালকে খুব গরম লাগছিল সকাল থেকে। তারপর হঠাৎ করে আমাদের এখানে সন্ধ্যাবেলার দিকে তেড়ে বৃষ্টি নামলো। আর আমি তখন একজনের বাড়িতে ছিলাম, পাশে একটা পুকুর বিশাল বড়। সেখানে বৃষ্টিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জানলার পাশে। আর বারবার মনে পড়ে যাচ্ছিল তালদিঘির কথা, গ্রাম বাংলার কথা। তার মানে আবার এরকম গল্প আসবে আমাদের এখানে। গল্পের শেষে আমরা আড্ডায় বসবো, কিছু ইন্টারেস্টিং কমেন্টস পড়বো। অনেক সময় দেখবেন এরকম হয় যে আমরা একটা স্বপ্ন দেখছি, দেখতে দেখতে লাস্টে এমন একটা কিছু হয় যে ঘুমটা দুম করে ভেঙে যায়। যেমন একটা বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে যাচ্ছি, বা দম বন্ধ হয়ে আসছে, বা হঠাৎ করে জলের মধ্যে পড়ে যাচ্ছি। আজকের গল্পটা পড়ার সময় আমাদের দুজনেরই মনে হচ্ছিল যে এই গল্পটা এরকম একটা স্বপ্নও হতে পারে, আবার সত্যিও হতে পারে। তাহলে শুরু করা যাক। পাশের ঘর থেকেই পিঠের গন্ধটা পাচ্ছিলাম। পিঠের গন্ধে পেটের ভিতরটা একেবারে গুড়গুড় করে ডেকে উঠল। স্পষ্ট বুঝতে পারছিলাম ঠোঁটের কাছে জল জমা হয়েছে। বারবার ঘরের দরজার দিকে তাকিয়ে দেখছিলাম একটু পরেই হয়তো ঘরের দরজার কাছে দিদি এসে দাঁড়াবে আর বলবে, ভাই ভাই তাড়াতাড়ি আয়, পাটিসাপটা হচ্ছে। কিন্তু না, বারবার দরজার দিকে তাকিয়ে কোনো লাভ হলো না। দিদি আসলো না। তাই আমি বইটা বার করে একটু জোর করেই পড়তে লাগলাম। অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো। এত জোরে জোরে পড়ছিলাম যাতে আমার পড়ার চিৎকারটা রান্নাঘর থেকে শুনতে পাওয়া যায়। একটু পরেই কিন্তু রান্নাঘর থেকে মা আমার পড়ার চিৎকার শুনতে পেয়ে বলে উঠল, জোরে জোরে পড় গোপাল, জোরে জোরে পড়। আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। যদি শুনতে পাই তাহলেই তোর জন্য একটা পাটিসাপটা বেশি। আমি জোরে জোরে পড়তে লাগলাম। বেশ কিছুক্ষণ এভাবে পড়ে চলেছি। এমন সময় দরজার কাছে যেন পায়ের শব্দ শুনতে পেলাম। তাহলে দিদি আসছে মনে হয়। দিদি এলেই দিদির কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে আমি অনেক কিছু বলবো। দিদির জন্য অনেক কথা আমার জমে রয়েছে। হ্যারিকেনের আলোটায় পিছনের দিকে দরজার কাছে তাকিয়ে রইলাম। একটা ছায়া পড়ছে ওখানে, তবে ওটা তো দিদি নয়। বাবা এসে দাঁড়িয়েছে। বাবা আমার দিকে একবার তাকিয়েই পাশের ঘরে চলে গেল। বাবা এখন সব সময় কেমন যেন গম্ভীর হয়ে থাকে, আমার ভালো লাগে না। আমি আবার পড়তে লাগলাম। বারবার দিদির কথাই মনে পড়ছে। রান্নাঘর থেকে পিঠের গন্ধটা যেন আরো তীব্র হয়ে আসছে। এবার বোধহয় পাটিসাপটা হচ্ছে। একটু আগেই সেদ্ধ পিঠে হয়েছে। রাতের বেলা সেদ্ধ পিঠে আর পাটিসাপটা গরম গরম খেতে বেশ ভালো লাগবে। তার মধ্যে যদি একটু খেজুরের গুড় হয়, আহা, তাহলে তো সেদ্ধ পিঠে খেজুর গুড়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। বাবা তো বলে অমৃতের মতো লাগে খেতে। বইটা খোলা ছিল। ঠোঁটের কোলবে এক ফোঁটা নাল গিয়ে পড়ল বইয়ের ওপর। তাড়াতাড়ি আমি সেটা মুছে নিলাম। মা এক্ষুনি দেখতে পেলে আমায় পেটুক বলবে, আর দিদি বলবে, ছি ছি, পেটুক কোথাকার, বইয়ের মধ্যে নাল ফেলছিস। আমি তাড়াতাড়ি মুছে নিয়ে বইয়ের দিকে তাকালাম। আবার পড়তে শুরু করলাম। এবার মা এসে ঘরে ঢুকলো। আমায় বলল, নারকেল কুড়ে রেখেছিলাম, নারকেল কুড়াটা কোথায় রে?
রান্নাঘরে তো নেই। আমি কি করে জানবো? নারকেল কোড়া কি তুমি আমায় দিয়েছো? নিশ্চয়ই পাশের ঘরে রয়েছে। ওই ঘরে ঠাকুরের ছবির সামনে বাটি চাপা দেওয়া কি একটা যেন ছিল। এ বাবা, দেখেছিস, একদম ভুলে গেছি। নারকেল কোড়া দিয়ে আর একটু চিনি দিয়ে ভালো করে পাটিসাপটায় দিতে হবে। কথাটা শুনেই আমার জিভ লক লক করে উঠল। বললাম, নারকেলের পাটিসাপটা মা? মা আমার দিকে তাকিয়ে ম্লান হাসল, কিছুই বলল না। পাশের ঘর দিয়ে নারকেলের কোড়াটা নিয়ে বোধহয় আবার রান্নাঘরের দিকে চলে গেল। আমি অপেক্ষা করে রয়েছি কখন মা আমায় রান্নাঘরের দিকে যেতে বলবে তার জন্য। হ্যারিকেনের আলোয় সামনের বিছানাটার দিকে তাকালাম। আমার ঘরটা মাটির, জানালাটা দিয়ে পেছনের দিকে অন্ধকার বাগানটা দেখা যাচ্ছে। আমি এই ঘরেই ঘুমোই, দিদির সঙ্গে ঘুমাতাম। কিন্তু গোপাল, একবার এদিকে আয় তো। আমি বাবার ডাক শুনে তাড়াতাড়ি বইটা বন্ধ করে রেখে ওই ঘরে চলে গেলাম। মা বলেছে বই খুলে রাখলে নাকি ভূতে পড়ে। পাশের ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়াতেই বাবা বলল, এই আমার কলমটা কোথায় রে গোপাল? কতবার তোকে বলেছি না আমার কলমে হাত দিবি না? বারে, আমি বাবার কলম কখন নিয়েছি? বাবার কলম তো সবসময় দিদি নেয়। আর বাবা আমায় বলছে কেন? দিদিকে বললেই তো হতো। আমি একটু রাগে ঠোঁট ফুলিয়ে বললাম, তোমার কলম আমি নেব কেন? আমি কি কলম নিয়ে লিখি নাকি? আমার তো পেন্সিল আছে। তোমার কলম নিশ্চয়ই দিদি নিয়েছে। দিদিকে গিয়ে বলো না। আমায় বলছো কেন? আমার কথা শুনে বাবা চুপ করে গেল। এদিকে বাবা কিছুই বলবে না। আমি জানি তো, সব রাগ যখন আমার উপর, আমায় বকার বেলা মারার বেলা আছে, আর দিদির বেলায় সব কিছু মাপ। বাবা একটু গম্ভীর গলায় বলল, ঠিক আছে, তুই যা, মন দিয়ে পড়। এ ঘর থেকে যেন আমি শুনতে পাই। ধুর, ভালো লাগে না। সবাই যেন পড়া শুনতে চায়। আমি পড়ছি কি না পড়ছি সেটা সবাইকেই শোনাতে হবে। তাই ঘরে এসে আবার মন দিয়ে পড়তে লাগলাম। ইঁদুর ছানার ভয়ে মরে এবার ঈগল পাখি দুধের পাশে গন্ধের রবে। সাথে নারকেলের গন্ধটা ভেসে আসে। মা নিশ্চয়ই পাটিসাপটা করে তারপর সেটা দুধে ভিজিয়ে রেখেছে। সেই ভেজানো পাটিসাপটা খেতে যা সুন্দর লাগে না, কি বলবো। পড়াশোনা মাথায় উঠল, তবুও মা আর বাবাকে শোনাতে হবে। তাই কোনো রকমের চিৎকার করে যা খুশি করে পড়তে লাগলাম। তবে পড়তে আর ভালো লাগছিল না, তাই বইটার পেছনের দিক থেকে কবিতাগুলো পড়তে লাগলাম। দেখতে দেখতে বেশ খানিকটা সময় কেটে গেল। রাত বাড়ল। বাইরের অন্ধকার যেন আরো গভীর হলো। চাঁদটা একপাশে হেলে পড়েছে। আমি জানালা দিয়ে তাকালেই চাঁদ দেখতে পাই। জানালাটা বেশ বড়। সে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে অবলীলায় চাঁদ দেখা যায়। আমি ঘরের মধ্যে হ্যারিকেনের আলোয় একভাবে পড়তে পড়তে বোধহয় ঝিমোচ্ছিলাম। হঠাৎ করে দরজার কাছে মা এসে দাঁড়িয়ে বলল, এই গোপাল, তুই রান্নাঘরে গিয়ে একটু বস তো। পিঠেগুলো দেখিস, বাইরে থেকে বিড়াল এসে মুখ না দেয় আবার। আমি পাশের ঝুমনিদের বাড়িতে একটু যাচ্ছি। চিনি একদম ফুরিয়ে গেছে, আরও খানিকটা লাগবে। এখন তো আর দোকান খোলা পাবো না, ঝুমনির বাড়ি থেকেই নিয়ে আসি। বুঝলি, তুই একটু দেখিস, পিঠে কিন্তু হাত দিবি না। আমি চুপি চুপি ভালো মানুষের মতো রান্নাঘরে গিয়ে একপাশে বসলাম। উনুনের উপর পিঠের সাজ বাটি বসানো রয়েছে, তার মধ্যে নিশ্চয়ই পিঠে চাপানো আছে। পাশে একটা বেলির ভেতর সার দিয়ে সাজানো পাটিসাপটা, একটা বড় বাটির মধ্যে সেদ্ধ পিঠে, সেটা থেকে তখনও গরম ধোঁয়া উঠছে। একপাশে বাটিতে ঢাকা দেওয়া বোধহয় গুড়। আমি এগিয়ে গিয়ে গুড়ের চাকনাটা সরিয়ে দেখলাম। গুড়টা দেখতেই কেমন যেন চোখটা চকচক করে উঠল, যেন মনে হলো গুড়টা আমায় ডাকছে। কিন্তু না, মা বারণ করেছে, এখন কিছু খাওয়া যাবে না, কিছুতে হাত দেওয়া যাবে না।
আমি এক পাশে একটা পিঁড়ির উপরে বসলাম। ভালো করে লক্ষ্য রাখতে হবে চারিদিকে, যেন কোনোভাবে বিড়াল না ঢুকতে পারে। দুধের বাটিটা একপাশে খোলাই রয়েছে। গুড়টা ঢাকা দিয়ে উঠে আবার পিঁড়িতে এসে বসতে যাব, এমন সময় রান্নাঘরের পেছনের দিকের দরজাটার দিকে তাকাতেই দেখতে পেলাম দিদি এসে দাঁড়িয়েছে। আমি চিৎকার করে ডাকলাম, দিদি, দিদি তুই এসেছিস? আরে তাড়াতাড়ি আয়, দেখ মা কত পিঠে বানিয়েছে। দিদি ঘরে এসে ঢুকল। রান্নাঘরটা আধো অন্ধকার, হ্যারিকেনের আলোয় ভালোভাবে সবকিছু দেখা যাচ্ছে না। তবুও আমি দিদিকে দেখতে পেয়েছিলাম। দিদি ঘরে এসে ঢুকে মুখে আঙুল চাপা দিল। আমি যেন চিৎকার না করি। আমিও মুখে আঙুল চাপা দিয়ে চুপ করে বসলাম। তারপর দিদি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে পাটিসাপটার গামলাটা থেকে একটা পাটিসাপটা তুলে মুখে পুরে দিল। আমি অবাক হয়ে বললাম, এই কি করছিস দিদি? কি করছিস? খাস না, মা বারণ করেছে। আরে মা বারণ করেছে তো। দিদি কোনো কথা না বলে পাটিসাপটার পর পাটিসাপটা খেতে লাগলো। একটা, দুটো, তিনটে, চারটে। দেখতে দেখতে পাটিসাপটার গামলা অর্ধেক ফাঁকা হয়ে গেল। আমি এবার কোনো রকমে দিদির হাতটা চেপে ধরে বললাম, দিদি তুই এগুলো খাচ্ছিস কেন? মা আমায় মারবে তো। আর তুই একাই সব খেয়ে নিলে আমি কি খাবো? মা বাবা কি খাবে বলতো? তুই আর খাবি না, রাখ রাখ। ঘরের এক কোণায় হ্যারিকেনের অল্প হলদে আলোয় দিদির মুখটা ভালোভাবে দেখতে পেলাম না, খালি দুটো চোখ দেখতে পেলাম। দিদি একবার শুধু আমার দিকে তাকালো। মনে হয় আমার কথায় রেগে গেছে, তাই আমি আর কিছু বললাম না। আমি চুপ করে পিঁড়ির ওপর বসে রইলাম। দিদি আবার খেয়ে চলল পাটিসাপটা। দেখতে দেখতে পাটিসাপটার গামলা শেষ করে এবার একেবারে উনুনের ওপর সোজা সাজবাটির ঢাকনাটা সরিয়ে ধোঁয়া ওঠা গরম গরম সেদ্ধ পিঠেগুলো ধরল। তারপর হঠাৎ করে থমকে গিয়ে একবার মুখ তুলে দেখল দরজার দিকে। কি মনে হতে ব্যাটা একটা সেদ্ধ পিঠে নিয়ে এক দৌড়ে পালিয়ে গেল, একেবারে দরজা দিয়ে বাইরে অন্ধকারে। আমি সেদিকে তাকিয়ে চুপ করে বসে রইলাম। ঠিক তখনই মা এসে ঘরে ঢুকল। উনুনের কাছে এসে ব্যাপারটা দেখে চোখ গোল করে চিৎকার করে উঠল, সর্বনাশ! তোকে বলেছি না পিঠাতে হাত দিবি না। পাটিসাপটা, এতগুলো পাটিসাপটা তুই খেয়ে নিলি। আবার আবার সেদ্ধ পিঠের ঢাকনা খুলেও খেয়েছিস। উনুন এটো করতে নেই, জানিস না? কি করেছিস তুই গোপাল? এত পিঠে তুই খেলি কি করে? মা চিনির বাটিটা মাটিতে একপাশে সরিয়ে রেখে কড়া চোখে আমার দিকে তাকিয়ে বলল, বড্ড নোলা বেড়েছে তোর, বড্ড নোলা বেড়েছে। এতগুলো পাটিসাপটার সেদ্ধ পিঠে একসাথে খেলি তো দেখবি, দেখবি তোর কালকেই পেট ছাড়বে। কতবার বললাম আমি ফিরে আসি তারপর দেব, তা তোর সহ্য হলো না। আমার এবার একটু রাগ হলো, বিদ্রোহ করে উঠলাম, তুমি আমায় বলছো কেন? আমি পিঠে কোথায় খেলাম? পিঠে তো দিদি খেয়েছে। আমার কথা শুনে মায়ের মুখের কথা থেমে গেল। অবাক হয়ে মা আমার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর কেমন যেন গম্ভীর গলায় বলল, আমি জানি গোপাল, পিঠে তুই খেয়েছিস, তাই শুধু শুধু দিদির নামে মিথ্যে দোষ দিয়ে লাভ নেই। দিদি পিঠে খেতে পারবে না। বললেই হলো, যদি পিঠে খেতে পারবে না তাহলে আমার সামনে দিদি অতগুলো পাটিসাপটা খেলো, আমি বারণ করলাম খাস না খাস না, আর তুই যদি সব খেয়ে নিস তাহলে আমরা কি খাবো? কিন্তু দিদি আমার কোনো কথাই শুনলো না। মনে হলো মায়ের মুখটা যেন আরো গম্ভীর হয়ে গেল। একটু পরে মা রান্নাঘর থেকে উঠে চলে গেল ঘরের দিকে। তারপর শুনতে পেলাম মা বাবার সঙ্গে যেন কি কথা বলছে। ঠিক তখনই দিদিকে দেখতে পেলাম জানালার কাছে। দিদি আমার দিকে তাকিয়ে হাসছে। আমি একটু কাঁদো কাঁদো গলায় বললাম,
তোর জন্য শুধু শুধু আমায় বকুনি খেতে হলো। দাঁড়া, মা আসুক আসুক, আমি বলবো তুই হাসছিস। দিদি আবার হাসছে। চাঁদটা দিদির মাথার এক পাশ দিয়ে দেখা যাচ্ছে। দিদির মুখটা অন্ধকার। অন্ধকারেও দিদির দুটো চোখ ঘরের আলোয় জ্বলজ্বল করছে। আমার দিকে তাকিয়েই রয়েছে। তার মুখের দুপাটি সাদা দাঁত আমি দেখতে পাচ্ছি। মাথার চুলগুলো অল্প হাওয়ায় মুখের সামনে এসে পড়েছে। দুটো ছোট ছোট হাতে দিদির জানালার গরাদগুলো চেপে ধরে রয়েছে। ধুম করে জানলা ছেড়ে ও আবার কোথায় পালিয়ে গেল। মায়ের সাথে বাবা এসে রান্নাঘরে ঢুকল। বাবা আমার দিকে তাকিয়ে রাগী রাগী গলায় বলল, গোপাল, তুই পিঠে খেয়েছিস সে না হয় ঠিক আছে, কিন্তু মিথ্যে কথা বলছিস কেন? আর দিদির নামেই বা দোষ দিচ্ছিস কেন? দিদি পিঠে খাবে কি করে? আমার এবার সত্যি একটু রাগ হলো। আর রাগের চেয়েও বেশি যেটা হলো সেটা হলো কষ্ট। একে তো অতগুলো পিঠে আমার চোখের সামনে দিদি খেয়ে ফেলল, আমি একটাও খেলাম না। তার উপর মা আর বাবা মিলে এখন আমায় সন্দেহ করছে। আমি একরকম চিৎকার করে হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বললাম, তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি সত্যি বলছি বাবা, আমি একটাও পিঠে খাইনি। আসো আসো, দেখো আমার মুখে পিঠে আছে নাকি, দেখো। মা বাবা যে আমায় বিশ্বাস করলো না সেটা সত্যি বুঝতে পারলাম। এগিয়ে এসে মা হ্যারিকেনের আলোয় আমার মুখের ভেতরটা ভালো করে দেখল। পিঠে খেলে অন্তত টুকরো টাকরা কোথাও লেগে থাকবে, কিংবা মুখে পিঠের গন্ধ থাকবে। তার কিছুই নেই। এবার মা কেমন যেন হতবাক হয়ে বাবার দিকে তাকালো। বাবা চাপা স্বরে কি যে বলল আমি কিছুই শুনতে পেলাম না। মা বলল, ঠিক আছে গোপাল, তুই যা যা, নিজের ঘরে গিয়ে পড়তে বস, আমি একটু পরেই আসছি। আমি একবার ঘুরে তাকিয়ে দেখলাম পাটিসাপটার খালি গামলাটা আর উনুনের ওপর সেদ্ধ পিঠের বাটি, একপাশে দুধ গুড়, সব কিছুই কেমন যেন উদাসভাবে আমার দিকে তাকিয়েছিল। বাবা আবার বলল, গোপাল, তাড়াতাড়ি যা, ঘরে যা বললাম না? আর তুমি ওই বাইরের দিকের দরজাটা বন্ধ করে দিয়েছো। অগত্যা আমায় বাধ্য ছেলের মতো ঘরে গিয়ে বইটা খুলে বসতে হলো। পিঠের গন্ধই শুধু পেলাম, পিঠে খাওয়া আর হলো না। ভেবেছিলাম বাকি সেদ্ধ পিঠে বোধহয় রাতে খাওয়ার সময় গুড় দিয়ে খেতে পাবো, কিন্তু সেটাও হলো না। রাতে খেতে বসে মাকে জিজ্ঞাসা করলাম, এই বাকি পিঠেগুলো কি হলো? ওগুলো কোথায় গেল? মা কোনো কথা বলল না। বাবাও চুপচাপ খেতে লাগলো। হঠাৎ করেই একটা আশ্চর্য জিনিস মনে হলো। ওরা দুজন যেন পিঠের কথা ভুলেই গেছে। তাড়াতাড়ি খেয়ে আমি একবার রান্নাঘরের কাছে গেলাম, কিন্তু অন্ধকারে কিছু দেখতে পেলাম না। হ্যারিকেনটা জ্বালতে সাহস হলো না। যদি মা বাবা কেউ আবার বুঝতে পারে। সে রাতের মতো এক বোঁচকা দুঃখ নিয়ে আমি শুয়ে পড়লাম। কিছুতেই আমার ঘুম এলো না। এটা ওটা খুটুর খাটুর করছি, ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। ও ঘরে একটা চাপা গুজগুজ ফুসফুসের শব্দ আসছে না? ও মা বাবা! আমি দেওয়ালে কান পাতলাম। শুনতে পেলাম বাবা মাকে বলছে, কিন্তু এতটা মিথ্যে কথা গোপাল বলবে কেন? গোপাল তো বরাবর বলছে যে টগর এসে পিঠে খেয়ে গেছে। এতটা অবাধ্য তো গোপাল নয়। আমিও সেটাই ভাবছি। পিঠে খেলে ওর মুখে লেগে থাকতো, মুখ থেকে গন্ধ বার হতো। আর অতগুলো পিঠে খাওয়ার পরে মুখ একদম পরিষ্কার থাকে কি করে? ওইটুকু ছেলে অতটুকু সময়ের মধ্যে এতগুলো পিঠে খেতে পারে নাকি? দুটোর বেশি তো গোপাল কখনোই খেতে পারে না। আমি মায়ের কথা শুনে একটু খুশি হলাম। বুঝতে পারলাম মা আর বাবা দুজনে বিশ্বাস করছে
ওই পিঠে আমি খাইনি, দিদি খেয়েছে। আমি আবার খাটে উঠে চোখ বুজলাম। ঘুমানোর আগে শুনতে পেলাম মা বলছে, টগর কি সত্যিই পিঠে খেতে এসেছিল? আগের রাতের বাকি পিঠেগুলো তবে গেল কোথায়? খেতে বসার সময় মা ওগুলো আনলো না কেন? যাই হোক, কিছু একটা হবে হয়তো। আজ দেখলাম আবার নতুন করে পিঠে করার বন্দোবস্ত হলো। আমি পড়ার ঘরে বসে জোরে জোরে পড়তে লাগলাম, যাতে রান্নাঘর থেকে মা আর পাশের ঘর থেকে বাবা শুনতে পায়। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। একসময় মা আমার ঘরে এসে বলল, যা তো গোপাল, রান্নাঘরে গিয়ে একটু বস তো। আমি অবাক হয়ে গেলাম। এখন আমি রান্নাঘরে গিয়ে বসবো কেন? আবার যদি দিদি এসে পিঠে খেয়ে যায়, তখন আবার আমার উপর নাম হবে। তাই আমি বললাম, আমি রান্নাঘরে গিয়ে বসতে পারবো না, আবার দিদি এসে পিঠে খেয়ে যাবে, তারপর তোমরা সবাই মিলে আমায় বকবে। মায়ের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে মা বলল, যা বলছি কর চুপচাপ। একটু রান্নাঘরে গিয়ে বস, আমি এক্ষুনি আসছি। আমি এসেই তোকে পিঠে খেতে দেব। অগত্যা আমি রান্নাঘরে গেলাম। এ ঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে তাকিয়ে আরেকটা ঘর পেরোলেই ডান হাতে রান্নাঘর। রান্নাঘরের কাছে গিয়ে দাঁড়িয়েছি। হঠাৎ করেই দেখতে পেলাম ঘরের ভেতরে হ্যারিকেনের অল্প আলোয় কে যেন উনুনের সামনে বসে পিঠে খেয়ে চলেছে। তার খাবার শব্দ যেন আমি এখান থেকেই পাচ্ছি। এবার আমার কেমন যেন রাগ চড়ে গেল। আমি চিৎকার করে মাকে ডাকতে যাব, এমন সময় কে যেন আমার কাঁধের উপর একটা হাত রাখলো। তারপর পেছনের দিকে চমকে উঠে তাকিয়ে দেখি মা এসে দাঁড়িয়েছে। মায়ের পেছনে বাবাও আছে। অমনি রান্নাঘরের হ্যারিকেনের আলোটা একটা দমকা হাওয়ায় নিভে গেল। তার সাথে শুনতে পেলাম অন্ধকারের মধ্যে প্রায় আমাদের মুখের ওপর একটা দরজা দড়াম করে বন্ধ হয়ে গেল। আমরা তিনজন ভয়ে ছিটকে পিছিয়ে এলাম দুপা। তারপর বারান্দা আর রান্নাঘরের মাঝখানে জানালাটার উপর ঝুঁকে পড়লাম। পুরো রান্নাঘর অন্ধকার, কেবল বাইরের দিকের জানালা দিয়ে চাঁদের আলো এসে মাটিতে পড়েছে। সেই আলোয় দেখা যাচ্ছে মেঝের ওপর উবু হয়ে বসে আমার দিকে পেছন ফিরে কে যেন বসে পিঠে খেয়ে চলেছে। বাবা আমার দিকে তাকিয়ে মুখে আঙুল চাপা দিয়ে আমায় চুপ করার ইশারা করল। আমার একটু রাগ হলো। ওরা দুজনেই দেখতে পাচ্ছে দিদি চোখের সামনে পিঠে খাচ্ছে, তাহলে দিদিকে কিছু বলছে না কেন? আমি তাই বলে উঠলাম, এবার দেখলে তো, এবার দেখলে তো, দেখলে তো, বলেছিলাম না দিদি পিঠে খাচ্ছে, আর তোমরা। আমার মুখের কথাটা শেষ হলো না। হঠাৎ করে ভেতরে কি যেন একটা হয়ে গেল। কে যেন ধুম ধুম করে পিঠের বাটিগুলো এদিক ওদিক ছুঁড়ে মারল, আর তারপর একটা ভয়ানক চিৎকার। বাবা বারান্দার দেওয়ালে আঁকশিতে ঝোলানো হ্যারিকেনটা নামিয়ে এনে আমাদের সামনে বাড়িয়ে ধরল। আর সেই আগুনের অল্প আলোতে আমি দেখতে পেলাম দিদিকে। কিন্তু কিন্তু এ কি চেহারা হয়েছে দিদির! দিদির গোটা মুখ কেমন যেন ফুলে রয়েছে, তার দুটো চোখ যেন আগুনের মতো জ্বলছে, আর মুখের ওপর দুপাশ দিয়ে বিচ্ছিরিভাবে বেরিয়ে রয়েছে পিঠে পাটিসাপটার টুকরো। মাত্র কয়েক মুহূর্তের জন্য দিদিকে দেখতে পেয়েছিলাম। তারপরে একটা লাফ দিয়ে দিদি অদ্ভুতভাবে বাইরের জানলার গড়াদের মধ্যে দিয়েই অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। আমার গা হাত পা কাঁপছে। কালকে যখন দিদি এসেছিল তখন তো এরকম লাগেনি। বাবা আমায় শক্ত করে ধরল। মায়ের গলা কাঁপছে। মা বলল, তার মানে গোপাল মিথ্যে কথা বলেনি গো?
আগের দিন টগর এসে পিঠে খেয়ে গিয়েছিল। ব্যাপারটা তো খুব একটা ভালো ঠেকছে না। বাবা আরো কিছু বলতে যেত, ঠিক তার আগেই বাইরে থেকে একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। যেন মনে হলো বাইরে পেছনে জঙ্গলের মধ্যে কোথাও দিদি হেসে চলেছে। না, এটা ঠিক দিদির গলা নয়, তার মধ্যেও কি যেন একটা মিশে আছে, এমন একটা কিছু যেটা মানুষের হাড় কাঁপিয়ে দেয়। আমার শক্ত করে চেপে ধরে রইল মা প্রচণ্ড কাঁদছে, বাবা গম্ভীর মুখে সেখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। পেছনের বাগান থেকে সেই হাড় হিম করা হাসির শব্দটা ভেসে আসছে। মা বাবা আমাকে নিয়ে রান্নাঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকল। ঘরের ভিতর দেখলাম চিনি, গুড়, এমনকি চালের গুঁড়ো পর্যন্ত এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। গোটা ঘরে যেন কেউ হুলুস্থুল কাণ্ড করেছে। আমি তাকিয়ে দেখছিলাম, এক কোনায় পাটি উল্টে পিঠেগুলো মাটির উপর পড়ে রয়েছে। আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি। ঠিক তখনই আরো একটা ব্যাপার ঘটল। অল্প আলো আদারি মাখা ঘরটায় দেখতে পেলাম একটা লম্বা কালো পচা গলা হাত পেছনের জানলা লম্বা লম্বা গারদগুলোর ফাঁক দিয়ে এসে ঢুকলো ঘরের ভেতর। আর তারপর মাটিতে পড়ে থাকা পাটি সাপটাগুলো একটা একটা করে তুলে নিতে লাগলো। আমি সেই হাতটার দিকে তাকিয়ে দেখলাম, হাতের নখগুলো কেমন যেন বড় বড়, লম্বা হাতটা কেমন যেন শুকিয়ে গেছে, কিন্তু সেই হাতে দুটো লাল রঙের চুড়ি। আমি চিনতে পারলাম ঠিক দিদির হাতে যেমন চুড়ি ছিল তেমনই। বাবার মুখটা গম্ভীর। বাবা বলল, এখানে আর এক মুহূর্ত নয়, চলো চলো ঘরে চলো। আমরা তিনজন কেউই প্রায় নড়তে পারছিলাম না, একেবারে পাথর হয়ে গিয়েছিলাম। তারপর কোনো রকমে একরকম জোর করেই আমায় ঘরে নিয়ে এলো ওরা। ঘরের দরজা বন্ধ করে সেদিন গোটা রাত আমরা চুপ করে বসে রইলাম একসাথে মা বাবার শোয়ার ঘরে। শেষ রাতের দিকে আমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল, বিছানায় আমি একা। হুড়মুড় করে একটা অদ্ভুত আতঙ্কে বাইরে বেরিয়ে এসে দেখলাম না, মা রান্নাঘর পরিষ্কার করছে। এগিয়ে গিয়ে মায়ের গলাটা পেছন থেকে জড়িয়ে ধরতে মা কেমন যেন থতমত খেয়ে গেল। তারপর আমায় দেখে থমকে গেল। আমি বললাম, মা, দিদি কোথায় গেছে? কাল রাতে তো দিদি পিঠে খেতে এসেছিল। মা কিছু বলল না, চুপ করে ঘুরিয়ে আবার ঝাড় দিতে লাগলো। আমি কিন্তু ছাড়ার পাত্র না। বললাম, আবার পিঠে করবে মা? আমি তো পিঠে খেতেই পারলাম না। দুদিন দিদি পিঠে খেয়েই তো চলে গেল। আমার দিকে ঘুরে তাকালো মা। মায়ের চোখে কলবে দু ফোঁটা জল নেমে এলো। এবার আমার হাত ধরে তাড়াতাড়ি ঘরে নিয়ে গিয়ে বসালো। তারপর বলল, তোকে আমরা মিথ্যা কথা বলেছিলাম গোপাল। তোর দিদি রাগ করে বাড়ি থেকে চলে যায়নি। তোর দিদি আর বেঁচে নেই। আমাদের টগর মারা গেছে। মায়ের কথাটা শুনে আমি অবাক। এ কি বলছে মা? আমি মরে গেলেও এসব বিশ্বাস করতে পারবো না। এই তো কাল ওই এসেছিল। তারপর কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু তার আগের রাতেও তো আমার পাশে বসেই সে পিঠে খাচ্ছিল। তাহলে তুমি মিথ্যে কথা বলছো মা। দিদির যখন জ্বর হলো তোমরা আমায় দাদুর বাড়ি পাঠিয়ে দিলে। তারপর আমাকে যখন আবার নিয়ে এলে, তখন আমি জিজ্ঞাসা করতে বলেছিলে দিদি কোথায় যেন চলে গেছে। তোর দিদির সময় হয়ে এসেছিল।
ডাক্তার মশাই জবাব দিয়ে দিয়েছিলেন, তাই জন্যেই তোকে আগে ও বাড়ি দিয়ে এসেছিল তোর বাবা। তখনই তখনই টগর মারা গেছিল, মনে নেই? একদিন তোর দাদু, মামারা, মেশোরা সবাই এসেছিল এখানে, তুই তুই যখন ও বাড়িতে ছিলি। হ্যাঁ, তখনই হয়েছিল, তখনই। দিন 15 পর তোকে আবার নিয়ে এলাম। তারপর তোকে আমরা কিছু জানতে দিইনি, যাতে তুই কষ্ট না পাস। কিন্তু এখন তো ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে চলেছে, তাই আমার যেন বিশ্বাস হলো না কথাগুলো। মনে হলো মা আমায় পিঠে দেবে না বলে মিথ্যে কথা বলছে। কিন্তু যাই হোক, চোখের জল আমার আর বন্ধ হলো না। রাতে যখন বাবা বাড়িতে এলো, তখন বাবাকে গিয়ে বললাম, বাবা, মা বলছে দিদি নাকি মারা গেছে। তুমি বলো না, মা মিথ্যে কথা বলছে, তাই না? তুমি বলো মা মিথ্যে কথা বলছে। বাবা একবার মায়ের দিকে তাকালো, তারপর তাদের চোখে চোখে ইশারায় কি যেন একটা কথা হয়ে গেল। বাবা আমায় কোলে তুলে নিয়ে বলল, তোর দিদি মারা যায়নি, তোর দিদি আবার ফিরে আসবে, চিন্তা করিস না বাবা। মা কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই বাবা তাকে থামিয়ে দিল। আমিও বেশ খুশি হলাম। দেখতে দেখতে সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই একসাথে ঘুমোতে চলে গেলাম। অনেক রাতে একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। ঘুমটা ভাঙতেই দেখি আমার পায়ের কাছে দিদি দাঁড়িয়ে আছে। হ্যারিকেনটা পায়ের কাছে জ্বলছিল। সেই আলোতে আমি দিদিকে দেখতে পেলাম। চোখ খুলতেই দিদি আমায় হাত তুলে ডাকলো। আমি পেছনের দিকে তাকিয়ে দেখলাম বাবা মা দুজনেই ঘুমাচ্ছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লাম। দিদি নিশ্চয়ই আমায় কোথাও নিয়ে যেতে চাইছে। এর আগেও তো কতবার দিদির সঙ্গে আমি এমন গেছি। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। দিদি, আমরা কোথায় যাচ্ছি? দিদি কোনো কথা বলল না, আমার আগে আগে হাঁটতে লাগলো। অন্ধকারে দিদিকে ভালোভাবে দেখা যাচ্ছে না। দিদি হাঁটতে হাঁটতে বারান্দা থেকে নেমে উঠোন পেরিয়ে বাড়ির পেছনের দিকেই যাচ্ছে। বাড়ির পেছনের বাগানের মতো জায়গাটা পড়ে আমাদের বাড়ির বেড়াটা পেরিয়ে গেলে চারিদিকে গাছপালা ঘেরা একটা ডোবা পুকুর। পুকুরটা ছোট হলেও বেশ গভীর। পুকুর পাড়ে কাঁদা আর জলে শ্যাওলা জমে রয়েছে। দিদি সেদিকেই যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে আমি তা বুঝতে পারছিলাম না। চাঁদনি রাতে গাছপালার ফাঁক দিয়ে অল্প রূপলি আলোর মধ্যে আমি ওর পেছন পেছন চলেছি। অন্ধকারটা কেমন যেন আমার চারপাশে এসে জমা হচ্ছিল। হাঁটতে হাঁটতে দিদির সাথে গিয়ে সেই পুকুর পাড়ে দাঁড়ালাম। দিদি আমার দিকে ঘুরল। ওর শরীরটা কালো, কেমন যেন একটা। চোখগুলোতে মনি নেই। দাঁতগুলো আস্তে আস্তে যেন লম্বা হয়ে আসছে। একটা হাত তুলে আমায় জলের দিকে দেখালো। আমিও সেদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কি দেখাচ্ছে সেটা বুঝতে পারলাম না। জলের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে আছি। হঠাৎ করে মনে হলো দিদি আমার পেছনে এসে দাঁড়িয়েছে। কিন্তু কাকে দেখছি আমি? দিদির মুখটা কেমন যেন একটা হয়ে গেছে। শরীরের রক্ত জল হয়ে যায়। চোখ দুটো একেবারে ধবধবে সাদা। হাত পাগুলো কেমন লম্বাটে, তাতে ভাঙাচোরা নখ, দাঁতগুলো আরো লম্বা হয়ে এবার মুখের বাইরে বেরিয়ে এসেছে।
চামড়াটা কেমন কুঁচকানো, কেমন একটা ফোলা ফোলা। চাঁদের অল্প আলোয় আমি দিদিকে দেখে ভয় পেয়ে গেলাম। মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত বেরোলো না, ছুটে পালাতেও পারলাম না। আর ঠিক তখনই দিদির একটা কালো হাত লম্বা হয়ে এক ধাক্কা মারলো আমায়। আমার মুখ থেকে বেরিয়ে আসা চিৎকারটাও শেষ হওয়ার আগেই আমি কালো অন্ধকার জলের ভেতরে গিয়ে পড়লাম। দূর থেকে কয়েকটা চিৎকার ভেসে এলো। গোপাল, 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 কই গেলি? একটা হাসির শব্দে চারপাশ ছেয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচ্ছা, দেখি কে কি বলছে। দ্য KD03 রাইডার 8 বলছে, দাদা থ্যাংক ইউ, আমার কমেন্টটা পড়েছেন ফার্স্ট টাইমের জন্য। আমি কাউকে ক্রিটিসাইজ বা কিছু করছি না, বাট আপনার গলার ভয়েসটা শুনে মনে হয় আপনি খুব মিশুকে মানুষ। হ্যাঁ, আমরা মোটামুটি মিশুকে। আপনার বলা গল্পগুলো শুনি, আর সত্যি অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে লাইফ, কিন্তু আপনাদের গল্পগুলো শুনে সত্যি একটু রিল্যাক্স ফিল করি আর মাইন্ডটা ডাইভার্টেড হয়ে যায়, তাই লাইফে খুশি আছি। ধন্যবাদ দাদা। আমি শুভম, অলওয়েজ লাভ অ্যান্ড সাপোর্ট ফ্রম কাকদ্বীপ। কোনো দিনও আপনাদের টাইম হলে আপনাদের সঙ্গে একবার দেখা করতে চাই, নিশ্চয়ই এক না একদিন সেটা হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। কাকদ্বীপের সকলকে আমাদের ভালোবাসা। আচ্ছা, পরেরটা দেখি। কলকাতার বাগুইহাটি থেকে কমেন্ট করেছেন জ্যোতি মজুমদার। অনিমেষ চালাক কমেন্ট করছে, রাতে ঘুমানোর সময় দাদা আমি তোমাদের প্রত্যেকটা গল্প শুনি। কমেন্ট করেছে ইউ আর অন আর্থ। আরে এ তো সেই দুর্গানগরের মহামানব। ইয়েস, আমি সেই দুর্গানগরের মহামানব। আমি আবারও ভূতের গল্প শোনার জন্য হ্যারিসন রোডে উপস্থিত হয়েছি। কোথায়, পৃথিবী থেকে না মঙ্গল থেকে? কমেন্ট করে জানো। আশা করি এই গল্পটা ভালো লেগেছে। সৌভিক মণ্ডল 1433 বলছে, দারুণ লাগলো, আরামবাগ থেকে শুনছি। আরামবাগ মানে এই তারকেশ্বরের লাইনে মোস্ট প্রবলি। হ্যাঁ, তারকেশ্বর লাইনে, ওখানে নাকি ট্রি হাউস আছে শুনেছি। আচ্ছা, ইউজার WC3BF6LM1L, বাপরে বাপ। দা ভাই, আপনার ভয়েসটা খুব কিউট ভয়েস, আর হাসিটা যখনই শুনি ফিদা হয়ে। এইসব কমেন্ট না পড়তে খুব লজ্জা লাগে। আচ্ছা, পড়ছি, ফিদা হয়ে যায়। আমি আপনাদের সব গল্প প্রায় শুনে ফেলেছি। আজকের গল্পটা খুব ভালো হয়েছে, কিন্তু আমি আপনাদের গল্পগুলো শুনে অনেকটা ভয় কাটিয়ে ফেলেছি। আমি কাপড়ে স্টোন বসাই আর আপনাদের গল্প শুনি, ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত শুনি। আপনাদের চ্যানেলটা প্রথমবার আমি আমার ফোনে সাবস্ক্রাইব করেছি। প্লিজ আমার কমেন্টটা পড়বেন, খুব ভালো লাগবে আমার। আমি দিল্লি থেকে শুনছি। আমার নাম সৌরিমা। সাবধানে থাকবেন, আরও এরকম গল্প চাই। নিশ্চয়ই আরও এরকম গল্প আসবে। তোমরাও সবাই ভালো থেকো, সাবধানে থেকো। লেটস মুভ অন টু দ্য নেক্সট কমেন্ট। সোনিয়া আয়ুষ্মান দাস দত্ত বলছে, আ ডিফারেন্ট টাইপ অফ ঘোস্ট স্টোরি আই হার্ড। আই এম বিকামিং আ ফ্যান অফ ইউর ভয়েস ডে বাই ডে। এনিওয়ে, খুব ভালো থাকো, আর এভাবেই আমাদের সামনে আরও ভালো ভালো গল্প প্রেজেন্ট করো। গল্প প্রেজেন্ট করব, আরও ভালো গল্প প্রেজেন্ট করার চেষ্টা করব, আর আরও ফ্রিকোয়েন্সিটাও বাড়ানোর চেষ্টা করব। আস্তে আস্তে একটু সময় লাগতে পারে। আচ্ছা, অপর্ণা মণ্ডল 8426 বলছে, দাদা আমি পূর্ব বর্ধমান জেলার গলাশি থানার, গলসি তো আচ্ছা, বা গলসি হবে, থানার অন্তর্গত পারাজ থেকে বলছি। আচ্ছা, গল্পের শেষে বৃন্দাবনের সাজা শুনতে পেলে অত্যন্ত আনন্দিত বোধ করতাম, কিন্তু রিয়ালিটিতে তো সবসময় তা হয় না, আর গল্পতেও নাই হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এরকম সুন্দর গল্প পরিবেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অপেক্ষায় আছি নতুন গল্প শোনার জন্য। আজিজ খান 81053 বলছে, স্যার তালদিঘি কবে আসবে? আচ্ছা, আমি কাজ করতে পারছি না, আমার ওই গল্পগুলো চাই। আমার জিএফের সাথে কথা বলে টাইম পার করতে হচ্ছে। হায় 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 হায়। আসবে তালদিঘি আসবে বাই দি এন্ড অফ ফেব্রুয়ারি, না হলে মার্চের ফার্স্ট গল্পটাই তালদিঘি হবে। যতক্ষণ না তালদিঘি আসছে ততক্ষণ আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে একটু কষ্ট করে টাইম কাটিয়ে নিন। এর পরের মাস থেকে আর মোস্ট প্রবাবলি বেশিক্ষণ গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে হবে না, যা মনে হচ্ছে।
একদম কথা দিচ্ছি। আমি মেম্বারশিপ নেব যদি তালদিঘি তাড়াতাড়ি আসে। মেম্বারশিপ নিলে খুবই ভালো, আমরা তালদিঘি তাড়াতাড়ি আনার আর এরপরে আরও রেগুলারলি আনার চেষ্টা করব। আচ্ছা, জয় 3269 বলছে, আমি রোজ পেন্টিং করতে করতে আপনাদের গল্প শুনি। আপনাদের গল্প না শুনলে আমার কলমের রেখাচিত্র শুরু হয় না। আমার খুব ইচ্ছে যে আমার বার্থডেতে আপনাদের সবার সঙ্গে দেখা করব। থ্যাংক ইউ। আমাদের সাথে দেখা করে আর কি হবে? আমরা দুই ভাই দুজন মিলে এই কাজ করে যাই সারাদিন। আমরা আর কি করব বলুন কার সাথে দেখা করে? বাট এনিওয়েজ, আপনার বার্থডে আসলে জানাবেন, আমরা নিশ্চয়ই উইশ করব। রীতিশাজ লাইফ 7868 বলছে, অবশেষে আবার অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ভূতের গল্প নিয়ে এসেছে 221B হ্যারিসন রোড। এইভাবেই এগিয়ে যাও। আমার বিশ্বাস একদিন এই চ্যানেল সেরা গল্পের পুরস্কার পাবে। এই পুরস্কার কেউ দেয় না ম্যাডাম, বাট দিলে খুব ভালোই লাগবে। আমি তো পাশে আছি, সাথে এগিয়ে আসবে আরও অনেক মানুষ। এই চ্যানেল হবে মানুষের ইমোশন। আমরা 221B হ্যারিসন রোডে, আমি সুমিতেন্দ্র আর প্রত্যয় অলওয়েজ এইটাই ক্রিয়েট করার চেষ্টা করি। বেশি বাড়াবাড়ি নয়, দুমদাম মারামারি, মানে সুপার হিরো এইসব নয়, এক একজনকে বানিয়ে দেওয়া এইসব নয়। আমরা চাই জাস্ট নিজেদের ছোটোবেলায় ফিরে যেতে। আমরা যেটা মিস করি, আমরা মনে করি যে আপনারাও সেটা মিস করেন। আমরা চাই সবাইকে সেই জায়গাটাতে নিয়ে পৌঁছে দিতে। এইটুকুনি আমাদের টার্গেট। খুব রিল্যাক্সিং, আস্তে আস্তে নিজের কমফর্টে বসে গল্পগুলো শোনা। আচ্ছা, মেহমুদা 4268, ভাইয়া আমি ফারিয়া বাংলাদেশের কুমিল্লার সিটি থেকে বলছি। আজকে যখন আপনাদের গল্প ভ্লগ লিখেছেন, গল্প আপলোড হলো, তখন একটা বিয়েতে ছিলাম, টেনশনে ছিলাম কখন এসে গল্পটা শুনবো। হায় হায়, গল্প শোনার জন্য টেনশন। এখন মনে হয় 221B ছাড়া আমার লাইফ অন্ধকার। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবাই মিলে একটা ভ্লগ বানাবেন যেখানে তালদিঘির সব মেম্বার্সরা আপনারা সহ থাকবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। এটা চেষ্টা করব যখন তালদিঘি করতে করতে আরও একটা বড় জায়গায় পৌঁছাবে। আপনাদের ভালোবাসায় জিনিসটা অনেকটা বড় হয়েছে। কোয়েল দত্ত 1160 বলছে, আমি বহরমপুর থেকে শুনছি, সাথে আমার 1 বছরের মেয়ে আর আমার মা। খুব ভালোবাসে ওরা আপনাদের গল্পগুলো শুনতে। মায়ের ঘুমের ওষুধের মতো কাজ করে আপনাদের গল্প। শুনে খুব ভালো লাগলো। আপনারা সবাই তিনজনেই খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। রিনা অফিসিয়াল শর্টস 988 বলছে, রাতে লাইট অফ করে কানে হেডফোন দিয়ে পুরো গল্পটা শুনতে বেশ ভালোই লাগে, তাও আবার ভূতের। আমি রিনা খুকুরদহ থেকে বলছি দাদা। টেক লাভ, ভালো থাকবেন। আচ্ছা, এমডি সুজন বলছে, ওয়েট করছিলাম আপনাদের শোয়ে, এখন শুনতে শুনতে ড্রাইভ করে পেট্রোলিংয়ে যাব। যাওয়ার আগে এটাই বলবো যে 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? লাভ ফ্রম এপার বাংলা। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। আমরা কেউ কোনোদিনই অ্যাজ বাঙালি এই জিনিসটা ভুলতে পারবো না। কুশ গেমিং ওয়াইটি বলছে, চলে এসেছি একটা দুর্দান্ত গ্রাম বাংলার ভূতের গল্প শোনার জন্য। এর পাশাপাশি অপেক্ষায় আছি তালদিঘির জগতে পুনরায় প্রবেশ করার জন্য। আবার আমরা সবাই মিলে যাব, আবার সেই লোকাল ছাড়বে। 221B হ্যারিসন রোডের গল্প ইকুয়ালস টু রাতের ঘুমের ওষুধ, যেটা ছাড়া ঘুম আসে না একদম। আমরাও মাঝে মধ্যে নিজেদের গল্প চালিয়ে শুনে ঘুমাই। একজন ইউজার ভদ্রেশ্বর থেকে বলছে যে, দাদা আমি নাইট ডিউটি করি আর সারা রাতে আপনাদের গল্প শুনি, কাজ কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। খুব ভালো লাগে গল্পগুলো। টুকাই মাকাল কমেন্ট করেছে সল্ট লেক থেকে, বলছে খুব সুন্দর গল্পটা। থ্যাংক ইউ সো মাচ। শোনো, আরও তোমার বন্ধুদের যারা আছে, তাছাড়া বাড়িতে লোকজনদের সবাইকে শোনাও, শেয়ার করো। মিলেডি ম্যাকবেথ, হোয়াট অ্যান ইন্টারেস্টিং নেম, লাভড ইট। After exam, when I'm home alone relaxing, no such interaction to disturb my thoughts. It's kind of hard to get back to the reality after listening to your stories. Your voices linger in my mind for like whole day, as if a fictitious village life goes on and the characters live in my thoughts. Cooking something, okay? এই জায়গাটা বুঝতে পারলাম না। যাই হোক, এনিওয়েজ থ্যাংক ইউ ফর কমেন্টিং। থ্যাংক ইউ ফর কমেন্টিং অ্যান্ড বি শিওর টু চেক আউট দি এন্টায়ার তালদিঘি প্লেলিস্ট। আমাদের এখানেই অ্যাভেলেবেল আছে। আর আরও কমেন্ট করুন, জানান কীরকম লাগছে, সবার সাথে শেয়ার করুন। সেওক জিন লাভার, মানে নিশ্চয়ই আবার কোনো বিটিএস ফলোয়ার টলোয়ার হবেন। 2190, আচ্ছা, হ্যালো, আমি অনুসুয়া ফ্রম কলকাতা। আমার এমএসসি স্টুডেন্ট, সামনে এক্সামস, প্রচুর প্র্যাকটিক্যাল লেখা লিখতে হচ্ছে রাত জেগে। আর এই রাতের সঙ্গী একমাত্র 221B হ্যারিসন রোড। থ্যাংক ইউ সো মাচ দাদা, একদিন ফ্যান মিট করো।
নিশ্চয়ই করতে পারি, বাট আমরা আরেকটু ওয়েট করতে চাইছি। হোপ টু সি ইউ অল সুন। গায়ত্রী মুখার্জি 9225 বলছে, আমার কমেন্ট কেন পড়ো না? আপনাদের গল্প আমি দুবেলা রান্না করতে করতে শুনি। কলকাতা শোভাবাজার থেকে বলছি। আপনার ভয়েস জাস্ট অসাধারণ। লাভ 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 অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখুন সব সময় তো সবার কমেন্ট পড়ে ওঠা হয় না, কয়েকজনের সাথে গল্প করতে করতেই সময়টা কেটে যায়। আমরা চেষ্টা করি, আমরা সবার কমেন্ট পড়তে না পারলেও ডিসপ্লে করে দিই অনেক কমেন্টস। নাদিরা সুলতান 4194 বলছে, দাদা আজকের গল্পটা দারুণ ছিল। আমার নাম নাদিরা, আমি কলকাতাতে থাকি, বাট আজকের গল্পটা ট্রেনে যেতে যেতে শুনছি, কারণ আমি বাড়ি যাচ্ছি, আমার বাড়ি বোলপুর। আপনাদের গল্প শুনতে শুনতে কখন জানি না আমার যাত্রা শেষ হয়ে গেল। লটস অফ লাভ, লটস অফ লাভ। খুব ভালো থেকো, সাবধানে জার্নি করো। বর্ণামণ্ডল 9860 একটা সুপার থ্যাঙ্কস পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও আমাদেরকে সাপোর্ট করতে পারেন এইভাবে। বেগম বাগুম 973 বলছে, আমি লন্ডন হতে আপনাদের গল্প শুনি মাইন্ড ফ্রেশ করার জন্য। অপূর্ব বিশ্বাস 7720 বলছে, সুপারব, আই গট ব্যাক মাই চাইল্ডহুড অ্যাগেইন, থ্যাঙ্কস। আমরা সেটাই চেষ্টা করি, নিজেদের ছোটোবেলায় ফিরে যাওয়া আমাদের গল্পের মাধ্যমে। শুভ্র 333 বলছে, দাদা আমি একজন মেডিকেল স্টুডেন্ট, ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজের, কলকাতা। পড়াশোনা আর কাজের পর রাত্রে শুয়ে গল্পগুলো শুনি, সত্যি অসাধারণ লাগে। লাভ, আপনাদের সব গল্পগুলো খুব ভালো লাগে, স্পেশালি তালদিঘি। তালদিঘি আসবে। তাহলে আজকের মতো এখানেই র্যাপ আপ করছি, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন।